নমস্কার। পিপিএফ এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণভাবে হতে চলেছে মার্কেট সেক্টর অ্যানালিসিস এর উপর। মার্কেটে আজকে দিনে এই বছরে আপাতত এপ্রিল মাস পর্যন্ত কোন কোন সেক্টর ভালো পারফর্ম করেছে, এখনো পর্যন্ত কোন কোন সেক্টর আন্ডার পারফর্মিং রয়েছে, ওভারভ্যালুড রয়েছে, সেগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে এই যুদ্ধ পরিস্থিতিতে এই মার্কেটের এই বিয়ারিশ মুভমেন্টে কোন কোন সেক্টরের উপর আমরা নজর রাখতে পারবো, সেগুলোর উপর আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসে বানানো, কোনো ধরনের ফিনান্সিয়াল অ্যাডভাইজারি এই ভিডিওর মাধ্যমে দেওয়া হচ্ছে না। আপনারা যারা কাজ করবেন এই ভিডিওটি দেখে অবশ্যই তারা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে পরামর্শ নেবেন। ভিডিওটি আজকে আমার চ্যানেলটিতে যারা যারা নতুন এসেছেন, যারা নতুন যে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশনে থাকা জরুরি লিঙ্ক যেগুলো রয়েছে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেগুলোকে জয়েন করে যাবেন। সেগুলোতে প্রতিনিয়ত আমরা মার্কেট রিলেটেড আপডেট দিতে থাকি। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি সেক্টর অ্যানালাইসিসের। সেক্টর অ্যানালাইসিস যখন আমরা করব তখন আমাদেরকে নিফটির যদি পারফরমেন্স দেখতে হয়, নিফটি এখনো পর্যন্ত কোন জায়গায় রয়েছে, এখনো পর্যন্ত কন্টিনিউ বেয়ারিশ মোমেন্টামে রয়েছে। যদি আমরা তার পার্সেন্টেজ অফ রিটার্ন দেখি সেটাও নেগেটিভ রয়েছে। এফআই এর যে নেট সেলিং সেটাও নেগেটিভ, এফআই কন্টিনিউ সেলিং এর মোডে রয়েছে। সবচেয়ে মার্কেটের যে চিন্তার বিষয় সেটা হচ্ছে ব্রেন্ট ক্রুডের দাম দিন দিন ইনক্রিজ করছে, তার জন্য ডলারের যে ভ্যালু সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে মার্কেটের যে আউটলুক রয়েছে সেক্টরের উপর সেটা কেমন থাকছে সেটা একবার দেখা যাক। ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস যেটা রয়েছে, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, সেটা হচ্ছে টপ পারফর্মিং এখনো পর্যন্ত সব দিক থেকে কন্টিনিউ ওভার পারফর্ম করছে। সেখান থেকে দাঁড়িয়ে সেকেন্ড যে সেক্টর রয়েছে মেটালস অ্যান্ড মাইনিং দুর্দান্ত পারফর্ম করছে। পিএসইউ ব্যাংক, কমোডিটিস, ডিফেন্স অ্যান্ড এরোস্পেস, এই 5টা সেক্টর হচ্ছে এখন পর্যন্ত টপ পারফর্মিং সেক্টর। এরপর যদি আমরা তাদের সেক্টর ওয়াইজ যদি আমরা গ্রোথটা দেখি, প্রায় ফিনান্সিয়াল সেক্টরটা রয়েছে 35% মতন গ্রোথ এনে দিয়েছে। তারপর যে বাকি সেক্টরগুলো আছে সেগুলো কম বেশি মিলিয়ে একটার পর একটা যে তাদের যে গ্রোথটা আছে কন্টিনিউ ধরে রাখার চেষ্টা করেছে। আবার যদি আমি সেখানে লুজিং সেক্টর দেখি, রিয়েলটি, আইটি, অটো, অয়েল অ্যান্ড গ্যাস, এফএমসিজি কন্টিনিউ বেয়ারিশ মোডে রয়েছে। অনেক স্টক কিন্তু এই সেক্টরের মধ্যে এখনো পর্যন্ত মোটামুটি ডিসকাউন্ট পুরোপুরিভাবে হয়নি, কিছু কিছু স্টক ডিসকাউন্ট হয়েছে। সেখান থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে কি কি বিষয়ে আমরা সেখান থেকে সুযোগ রাখতে পারি। এরপর যদি আমি দেখি যে কেন এই জিনিসগুলো, এই সেক্টরগুলো পজিটিভ রয়েছে, কেন নেগেটিভ রয়েছে। ব্যাংকিং আমরা সবাই জানি রেপো রেট যে কার্ডটা হয়নি সেটা পুরোটাই আনচেঞ্জ আছে। হাউজিং, এমএসএমই লোন ডিমান্ড রাইজ হয়েছে, এনপিএ লোতে গেছে, আর যেটা হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন যেটা কমছে, লিক্স রেট যেটা ফল করেছে ফার্দার। তো ওই জায়গাটা একটা খালি যেহেতু চিন্তার বিষয়। আর হচ্ছে যে রেমিটেন্স যে ব্যাপারটা আমাদের রয়েছে সেটা একটু এই মিডল ইস্টের টেনশনের জন্য কমে দিয়ে গেছে। মেটালস অ্যান্ড মাইনিং এর ক্ষেত্রেও তাই প্রত্যেক বাড়ির জায়গার মতনই এখানে একটা সুযোগ দেখা গিয়েছে। গভর্নমেন্ট পিএসইউ ব্যাংক যেটা রয়েছে সেটাতেও একটা বড় ধরনের সুযোগ দেখা গেছে। কিছু কিছু ব্যাংক, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত রকম তারা ব্যালেন্স শিটের উপর একটা ভালো পারফর্মিং আনার চেষ্টা করেছে। ডিফেন্সের ক্ষেত্রেও বড় বড় অর্ডার যেটা রয়েছে, এখন আমরা মিডল ইস্টকেও আপাতত আমরা একটা মিসাইল বা যে আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে সেগুলো সাপ্লাই করার জন্য আমরা ডিল করতে চলেছি। সেখানেও কিন্তু আমাদের সঙ্গে একটা বড় ধরনের জায়গা রয়েছে ডিফেন্স সেক্টরটাই। আইটি সেক্টর টোটালটাই আমরা জানেন এআই ডিভেনের উপর একটা বড় ধরনের নিউজ পড়ছে, প্লাস হচ্ছে ইউএসডি আইনার যেটা ইম্প্যাক্টফুল রয়েছে সেটার জন্য একটা বড় ধরনের, যেহেতু ওখান থেকে একটা বড় ধরনের রেভিনিউ আমেরিকা ডলারের থ্রুতে আসে, সেই জন্য একটা হাই ইম্প্যাক্ট পড়েছে। আর রিয়েলটিতে ফিনান্সিয়াল কস্ট যেটা রয়েছে, অ্যাফোর্ডেবল প্রাইস যেটা রয়েছে সেগুলোর জন্য, প্লাস হচ্ছে যে রিয়েলিটিতে ক্যাশ ফ্লোর যেটা আছে, ক্যাশ ফ্লোর জায়গাটা একটু কমে আসছে। অটো অ্যান্ড কম্পোনেন্ট সিনান ইউজ কমপ্লিটের জন্য ন্যাচারাল গ্যাস, তারপরে ক্রুড অয়েল যেটা প্রাইসটা বেড়েছে, সেহেতু মানুষ এখন ইভির দিকে কিছুটা ঢোকার চেষ্টা করছে। ইভি সেক্টরে যে সমস্ত অটো গাড়ি যেরকম আছে সেইগুলোর উপর আমাদেরকে ফোকাস রাখতে হবে। এফএমসিতেও একই জায়গায় রয়েছে, পুরোপুরি যুদ্ধকালীন পরিস্থিতি, প্লাস হচ্ছে আমাদের যে মার্জিন যে জিনিসগুলো থাকে সেই মার্জিনগুলো কমেছে এবং জিএসটি 2.0 যেটা আছে সেটার একটা ইম্প্যাক্ট পড়েছে। তো এরপর যদি আমরা আহ, মানে যে একটু চার্ট গুলোর উপর দেখি, সেই চার্ট গুলোর উপর আমরা ভালো করে ফোকাস করে দেখতে পাবো যে চার্ট গুলো কোন জায়গায় রয়েছে। চলুন একটু চার্ট গুলো দেখা যাক।
তো আমরা প্রথমেই যে চার্টটি দেখবো সেটি হচ্ছে নিফটি আইটি। নিফটি আইটি আমি আগের দিনে ভিডিওতে বলেছিলাম একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে ফিশিং হুক। যে প্যাটার্নটা আমরা দেখেছি সেই ফিশিং হুক টাইপের একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। অনেকে এটাকে আবার রাউন্ডিং বটম ভাবতে পারে, বাট এটা একটা ধরনের ফিশিং হুক প্যাটার্ন বানানোর চেষ্টা করা হচ্ছে। এবং মেজর যে রেজিস্ট্যান্সটা নিফটি আইটির ক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে 31,567 কাছাকাছি। সেখান থেকে একটা আপসাইডের পোটেনশিয়াল নিফটি আইটিতে দেখা যেতে পারে। এবং মেজর যে রেজিস্ট্যান্স, একটা মেইন রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা হচ্ছে 33,650-এর কাছাকাছি, এবং সাপোর্ট রয়েছে 30,040-এর কাছাকাছি। একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট দেখা গেছে। যদি এটাকে কন্টিনিউ হোল্ড করতে পারে, যদি Q4 এর যে রেজাল্ট গুলো আসতে চলেছে সেগুলো যদি ইম্প্যাক্ট না পড়ে, তাহলে কিন্তু আইটির মধ্যে একটা গ্রোথ আসবে এবং এখান থেকে নিফটিকে কিন্তু একটা বড় ধরনের বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করা হবে। এরপর যে সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে নিফটি ফার্মা। আমি ফার্মাকে অনেকদিন ধরে আমি আমার যারা বলেছে আমি তাদেরকে বলেছি ফার্মা সেক্টরটা একটা জায়গায় একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। এই রেঞ্জটাকে যদি ওকে ব্রেক করতে হয় সেটা হচ্ছে 22,775। এই রেঞ্জটাকে তাকে ব্রেক করে 23,750-এর কাছাকাছি হোল্ড করতে হবে, তবে কিন্তু ফার্মা সেক্টরে আবার একটা ফার্দার র্যালি স্টার্ট হবে। যারা এই প্যাটার্ন সম্পর্কে জানেন, এইখানে একটা ধরনের প্যাটার্ন তৈরি আছে, সেই প্যাটার্নটা যারা জানেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেখানে কি ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে। এর যদি ফার্মা সেক্টরের ওভারঅল পারফরমেন্স দেখি, মোটামুটি একটা ভালো পজিশনে রয়েছে ফার্মা সেক্টর। বাট এই পজিশনটাকে আরো যদি উপরে যেতে হয় ফার্মা স্টকগুলোকে, কারণ একটা টেরিফের একটা প্রেশার ফার্মা স্টকের উপর স্টকগুলোতে এসেছিল, সেই জন্য কিন্তু এই জায়গাটাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে ভালো করে। জায়গাটা 22,775-এর জায়গাটাতে এটা যদি ব্রেক করে দেন আমরা আবার 23,750-এর উপর ফার্মা সেক্টরকে বুলিশ হতে দেখতে পাবো। নেক্সট যে সেক্টরটা রয়েছে সেই সেক্টরটা হচ্ছে নিফটি পিএসইউ ব্যাংক। পিএসইউ ব্যাংক অবশ্যই একটা ভালো বুল রান করেছে 2025-এ। সেখান থেকে গিয়ে একটা টপ বানিয়ে আবার কিছুটা ফল করেছে। এই ফলের পর আবার একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। বাউন্স ব্যাক করার সাথে সাথে আমাদেরকে এখানে দেখতে হবে এর যে এই যে জোনটা আছে 8,600 থেকে 8,400, এই রেঞ্জটার জন্য খুব ভাইটাল রেঞ্জ। এখান থেকে একটা ফার্দার বাউন্স ব্যাকের সম্ভাবনা আছে। এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে। আর উপরের দিকে 8,930 বা 40 বা 50 এই জায়গাটাতে একটা সাপোর্ট নেওয়ার মানে রেজিস্ট্যান্স রয়েছে খুব বড়। সেই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে তো ফার্দার একটা আপসাইডের পিওসি ব্যাংকের মধ্যে পোটেনশিয়াল রয়েছে। বাট পিওসি ব্যাংকের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো একটু ভ্যালুয়েশন এবং তাদের যে রেজাল্ট আসতে চলেছে সেই রেজাল্টগুলোর দিকে বা ডেটাগুলোর দিকে আমাদেরকে নজর রাখতে হবে। এরপরে যে এই সেক্টরটা রয়েছে এফএমসিজি, নো ডাউট একটা ডাউন ট্রেন্ডে অনেক দিন ধরে রয়েছে। এবং যদি আপনি আজকে এই জায়গাটা দেখেন এফএমসিজি যে জায়গাটায় ক্লোজিং দিয়েছে লাস্ট ডেতে, এই জায়গাটা অত্যন্ত একটা ভাইটাল জায়গা। এখান থেকে এফএমসিজি একটা বড় র্যালি স্টার্ট হয়েছিল 2023-এ এবং অনেকটা কাছাকাছি একটা এটা কি বলবো যে তার একটা হিস্টোরিক্যাল জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। এবং এখান থেকে যদি র্যালিটা স্টার্ট হয় আপ টু 50,000, 52,000 মধ্যে র্যালিটা কন্টিনিউ হবে। কিন্তু এটাকে ধরতে গেলে মোটামুটি এফএমসিজি কে কিছু না হলেও 50,000-এর উপর একবার কিন্তু ভালো রকম ভাবে ক্লোজিং নিতে হবে। এবং সেটা অবশ্যই তাদের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো ওয়েটেজের রেজাল্টের উপর ভিত্তি করে সেটা আমাদেরকে দেখতে হবে। এরপর যেটা রয়েছে নিফটি রিয়েলটি একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে বটম থেকে। এবং এই বটম থেকে যদি বাউন্স ব্যাকটা করেছে এবং সুন্দর করে একটা ভাবে একটা সাপোর্ট নিয়েছে, সেই সাপোর্টটাকে হোল্ড করে যদি 796 বা 95, 800-র কাছাকাছি হোল্ড করে দেন আমরা ফার্দার আবার 900, 850 থেকে 950 পর্যন্ত একটা জায়গা র্যালি দেখতে পাবো স্টকগুলোর মধ্যে। মিডল ইস্টের একটা টেনশনে ওখানে কিন্তু রিয়েলটি সেক্টরটা অনেকটা এফেক্টেড হয়েছে। এরপর যদি দেখি নিফটি মিডিয়া সেক্টরটা মানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট যে রেভিনিউ আছে সেটা অনেকটা কমেছে ওটিটি আসার জন্য। তাদের ওটিটি ইনভেস্টমেন্ট কিছুটা হলেও কমেছে, তার জন্য কিন্তু মানে যে অ্যাড রেভিনিউ আছে সেটার উপর ইম্প্যাক্ট করেছে, তার জন্য একটা বড় ধরনের ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। এর যদিও আমরা যেখানে লক্ষ্য করি অপরচুনিটি অবশ্যই রয়েছে, একটা বড় একটা ট্রেন লাইনের কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স পাওয়ার চেষ্টা করছে। রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে 1495, 1500-এর কাছাকাছি গিয়ে আমরা একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স ফেস করে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা একটা আপসাইডের চান্স দেখতে পাবো। এরপর যদি আমরা দেখি নিফটি অটো ইন্ডেক্স মানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার একটা ভালো জায়গায় গিয়ে ও হোল্ড করার চেষ্টা করছে। এখান থেকে ফার্দার একটা র্যালি যদি সে পায় সেই র্যালিটাকে নেওয়ার চেষ্টা করছে। এরপরে যে ইন্ডেক্সটা রয়েছে সেটা হচ্ছে নিফটি এনার্জি। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এই একটা মাত্র সেক্টর রয়েছে যেটাতে কিন্তু বুলিশনেস কন্টিনিউ দেখা গেছে
প্রায় দিন সেরকম ভাবে কোনো ডাউন ট্রেন্ড দেখা যায়নি। কিন্তু এর একটা বিষয় রয়েছে, এখানে যে এই প্যাটার্নটা করছে নিফটি এনার্জি, সেই প্যাটার্নটা যদি দেখেন নিফটি এনার্জি প্রত্যেকটা স্টক কিন্তু প্রায় অলমোস্ট যে বড় বড় স্টকগুলো আছে সেগুলো কিন্তু একটা অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। তো সেই জন্য এই জায়গায় দাঁড়িয়ে নিফটি এনার্জিতে যদি আমাদেরকে কোনো ধরনের প্ল্যানিং করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে 3825 এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। তার সেই কাছাকাছি ও গিয়ে কি ধরনের প্যাটার্ন তৈরি করছে বা কি ধরনের স্ট্রাকচার তৈরি করছে সেটা দেখার পর কিন্তু আমরা ফার্দার আবার কোনো ডিসিশনে যেতে পারবো। তো আর আবার যদি আমি নিফটিকেও একবার ওভারঅল আমি দেখে নিই, নিফটিরও কিন্তু সেম সেম জায়গায় নিফটি মোটামুটি একটা জায়গায় রেজিস্ট্যান্স ফেস করে, যেটা একটা নিফটি সাইকোলজিক্যাল লেভেল। এখান থেকে তার পুরোপুরি ডিসিশনটা তৈরি হবে যে নিফটি ফার্দার এখান থেকে আপসাইড যাবে কিংবা ডাউন সাইড যাবে। কারণ এই জায়গাটা হচ্ছে ক্রুশিয়াল লেভেল, যদি তাকে র্যালি করতে হয় আরো 1000-1500 পয়েন্ট, এখান থেকে সে একটা ভালো ধরনের সাপোর্ট বানিয়ে করতে পারে, বা এখানে যদি রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু ফার্দার আমরা আবার 1000, 1500, 2000 পয়েন্টের একটা ফল দেখতে পাবো। আমার এই এক্সপেকটেশনটা রয়েছে। কেউ নিজেদের ডিসিশন আপনারা অবশ্যই চার্ট দেখে নেবেন, কারণ এটা কোনো অ্যাডভাইজারি নয়। তো সেহেতু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, সেক্টর অ্যানালাইসিসের ভিডিওটা। আপনারা ভালো করে সেক্টরগুলো দেখুন, সেক্টরের স্টকগুলো ভালো করে দেখুন, কিভাবে কি করা যায় সেগুলোর উপর নজর দেন। আর আবার বলছি, যারা চ্যানেলটি নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এইভাবে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।